প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা ছোট গল্পের দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। আর প্রথম পরিচ্ছেদের মধ্যে আমরা কি পড়েছিলাম সেটা একটু দেখে নেওয়া যাক। সেখানে আমরা পড়েছিলাম যে কৈলাসচন্দ্র রায়চৌধুরী, যিনি সকলের কাছে ঠাকুরদা নামে পরিচিত ছিলেন, তিনি হলেন বাবু সম্প্রদায়ের লোক, কিন্তু বর্তমানে তিনি সর্বশান্ত হয়েছেন এবং তার পৈতৃক বাড়ি বিক্রি হয়ে গেছে। কলকাতায় তিনি তার নাতনিকে নিয়ে থাকেন, কিন্তু তিনি তার পূর্বপুরুষের প্রতি কর্তব্যবোধে তাদের বংশমর্যাদা, তাদের আভিজাত্য, সাবেকিয়ানা এই সমস্ত নিয়ে তিনি পাড়ার লোকেদের কাছে গল্প করেন এবং অনেক সময় অত্যুক্তি মানে অতিরিক্ত বাড়িয়ে বাড়িয়েও তিনি তার বংশমর্যাদার কথা বলেন। কিন্তু পাড়ার লোকেরা তাকে সকলে খুব ভালোবাসতো এবং এই কাজে তাকে অনেক উৎসাহ দিত। কেউই তার কাজের কোনো তার গল্পে কোনো বাধা দিত না, বরং আরো বেশি গল্প বলার জন্য উৎসাহ দিত। একমাত্র গল্প কথক যিনি এই অত্যুক্তি করাটা পছন্দ করতেন না এবং মনে করতেন যে সত্যি কথা বলে দিয়ে সবার সামনে তার মিথ্যাগুলো প্রমাণ করে দিতে, কিন্তু সেই কাজটা তিনি করতেন না। তিনি মনে করতেন যে এটা তিনি করবেন, যে সত্যি কথা বলে দেবেন, কিন্তু সেটা তিনি করতেন না। যাই হোক, চলো দ্বিতীয় পরিচ্ছেদ। আর দ্বিতীয় পরিচ্ছেদে যাবার আগে যেটা আমার বলার সেটা হলো যে আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে চলো দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাই। নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবুর প্রতি আমার আন্তরিক বিদ্বেষের আর একটি গূঢ় কারণ ছিল, তাহা একটু বিবৃত করিয়া বলা আবশ্যক। তাহলে এখানে কি বলছেন, যে গল্পকথক বলছেন যে নিজের অতীত মনোভাব বিশ্লেষণ করা, মানে তিনি তো তার পুরনো অতীতের কথা বলছেন এবং সেই অতীতের কথা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মনে পড়বে যে আর একটা খুব গূঢ় কারণ, আর একটা গভীর কারণ আছে, যে কারণে তিনি ওই কৈলাসবাবুর ওই অতিরিক্ত উক্তি করা বা অতিরিক্ত আভিজাত্যের কথা বলা, এগুলো তিনি আর একটা কারণেও পছন্দ করতেন না। তার এই আন্তরিক বিদ্বেষ হচ্ছে তার এই রাগের কারণ আর একটাও গূঢ় কারণ ছিল, তাহা একটু বিস্তারিত করে বলা প্রয়োজন। আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে এমএ পাশ করিয়াছি। যৌবন সত্ত্বেও কোন প্রকার কুসংসর্গ কুৎসিত আমোদের যোগ দিই নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ং কর্তা হইয়াও আমার স্বভাবের কোনো প্রকার বিকৃতি উপস্থিত হয় নাই। তাহা ছাড়া চেহারাটা এমন যে তাহাকে আমি নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে, কিন্তু মিথ্যাবাদ হয় না। তাহলে এক্ষেত্রে দেখো, গল্পকথক বলছেন যে তিনি তো একজন বড় লোকের একমাত্র ছেলে, তিনি খুব ধনী ব্যক্তি, কিন্তু ধনী হওয়া সত্ত্বেও তিনি তখনকার দিনে এমএ পাশ করেছেন। এমএ পাশ করেছেন মানে হলো যে তখনকার দিনে যে যারা একটু ধনবান ব্যক্তির ছেলেপুলে তারা কিন্তু যেহেতু হাতে অনেক টাকা পয়সা থাকতো সেই জন্য পড়াশোনা অতটা মনোযোগ সহকারে করতো না, এবং শুধু যে করতো না তা নয়, তারা অনেক সংসর্গে পড়ে যেত, অনেক খারাপ কাজের সঙ্গে জড়িত হয়ে যেত। কিন্তু গল্পকথক ধনীর ব্যক্তি হওয়ায়, ধনীর ছেলে হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেই রকম কোনো খারাপ কুসংসর্গে পড়েননি বা কোনো খারাপ কাজে তিনি যুক্ত হননি, বরং তিনি অনেক উচ্চ শিক্ষিত হয়ে এমএ পাশ করেছেন। এবং তারপরে বলছে যে অভিভাবকদের এবং তার পিতার মৃত্যুর পরে তার অভিভাবকদের মৃত্যুর পরেও যে তিনি তার যে স্বভাব তার কোন রকম বিকৃতি হয়নি, তার মধ্যে হয়তো তার মধ্যে কি ছিল যে কিছু সুপ্ত বাসনা হয়তো তার মধ্যে থাকবে, কিন্তু সেগুলো তিনি চরিতার্থ করেননি। অনেক সময় দেখা যায় যে অভিভাবকদের কড়া শাসনের জন্য হয়তো ছেলেপুলেরা তারা সেই কুসংসর্গে যেতে পারে না বা খারাপ কাজ করতে পারে না, কিন্তু যখন দেখা যায় যে
ইয়ে হয়েছে, যখন দেখা যায় যে অভিভাবকদের মৃত্যু হয়েছে, তখন আবার তারা খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। কিন্তু লেখকের ক্ষেত্রে সেই সমস্ত কিছুই ঘটেনি। তিনি নিজের যে চারিত্রিক স্বভাব তার সেগুলোকে তিনি অপরিবর্তিত রেখেছেন এবং তার চরিত্রের কোনো মাত্র পরিবর্তন ঘটেনি এবং তিনি সংযমী। এক্ষেত্রে এখানে সেটাই বোঝা যাচ্ছে আর কি। এবং তাহা ছাড়া চেহারাটা এমন যে নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে, কিন্তু মিথ্যাবাদ নয়। মানে তিনি বলছেন যে আমার চেহারাটাকে সুশ্রী বলা যায়। কেউ যদি সরাসরি নিজেকে সুশ্রী বলে তাহলে লোকে হয়তো ভাবতে পারে যে খুব অহংকারী, নিজেকেই নিজে সুন্দর বলছে, কিন্তু সেটা মিথ্যে কথা নয়, সেটা সত্যি কথাই তিনি বলেছেন। অর্থাৎ তিনি একজন শিক্ষিত, অর্থবান, তার সঙ্গে সুদর্শন আর কি। তিনি সুদর্শন একজন যুবক এবং চরিত্রবান। যে তিনি যে খারাপ সংসর্গে পড়েছেন, খারাপ কাজ করছেন সেরকমও না। তাহলে তার কি কি দিক রয়েছে? তিনি একদিকে সুশ্রী, একদিকে অর্থবান, একদিকে দেখতে সুন্দর মানে সুদর্শন, একদিকে শিক্ষিত এবং তিনি চরিত্রবান। অতএব বাংলাদেশে ঘটকালির হাটে আমার দাম যে অত্যন্ত বেশি তাহাতে আর সন্দেহ নাই। এই হাটে আমার সেই দাম আমি পুরা আদায় করিয়া লইব, এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম। ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শ রূপে বিরাজ করিতেছিল। তাহলে এখানে বাংলাদেশে ঘটকালির হাট মানে হচ্ছে বিবাহের সম্বন্ধ। তখনকার দিনে জানো যে বিবাহতে মানে পাত্ররা পাত্রীদের পছন্দ করতে যেত। এই যে মানে বিবাহ যে ব্যবস্থাটা, সেটাকে মানে ঘটকালির হাটের সঙ্গে তিনি তুলনা করেছেন। বলছেন যে এটা বিবাহের একটা যেন মানে সমুদ্রের হাটের সঙ্গে এখানে তুলনা করা হয়েছে এবং সেই হাটে আমার অনেক দাম, কারণ আমি এত কিছু গুণের অধিকারী। এবং সেই জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেছেন যে তিনি যাকে বিবাহ করবেন, অর্থাৎ যিনি এই গল্পকথকের স্ত্রী হবেন, তিনিও সেই রকমই উপযুক্ত হতে হবে। ধনী পিতার পরম রূপবতী মানে সুন্দরী হতে হবে, একমাত্র বিদুষী মানে বুদ্ধিমতী হতে হবে, গুণবতী হতে হবে কন্যা আমার কল্পনায় আদর্শ রূপে বিরাজমান। মানে তিনি এতে মানে সত্যি কথা বলতে তিনি কোনো কুণ্ঠা বা লজ্জা বোধ করছেন না। তিনি বলছেন যে আমি যেহেতু একজন মানে আদর্শবান এবং আমি অত্যন্ত গুণবতী, সুতরাং আমার যে যার সঙ্গে বিবাহ হবে তাকেও এই সমস্ত গুণগুলো থাকতে হবে। সে একমাত্র পুত্র একমাত্র কন্যা হতে হবে। মানে যাতে তার পিতার যত ধন সম্পত্তি আছে সেগুলো গল্পকথক পরবর্তীকালে পেতে পারে। একমাত্র কন্যা হতে হবে, রূপবতী হতে হবে, বিদুষী হতে হবে এবং পরম সুন্দরী হতে হবে ইত্যাদি। 10,000 20,000 টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল। আমি অবিচলিত চিত্তে নিক্তি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইতেছিলাম। কোনটাই আমার সমযোগ্য বোধ হয় নাই। অবশেষে ভবভূতির ন্যায় আমার ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে মম সমতুল, অসীম সময় আছে বসুধা বিপুল। তাহলে তখনকার দিনে 10,000 20,000 টাকা মানে অনেকটা, সেই মূল্য অনেক, এবং সেই রকম পণ দিতে রাজি ছিল মেয়ের বাবারা। তখনকার দিনে জানো যে মেয়েদের পণ প্রথা চালু ছিল এবং পণ প্রথাতে মেয়েদের বাবাকে ছেলেদের মানে পণ দিতে হতো, সে জিনিসপত্র হোক, টাকা পয়সা হোক, যাই হোক। এখানে বলতে 10-20 হাজার টাকার পণ দিতেও মেয়ের বাবারা প্রস্তুত ছিল এবং দেশ বিদেশ থেকে নানা রকম সম্বন্ধ মানে নানা মেয়ের সম্বন্ধ আসতে লাগলো এবং তিনি একেবারে নিক্তি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করে নিচ্ছে। নিক্তি মানে ওজন মাপবার যে একটা যন্ত্র, তাকে বলছে নিক্তি। তিনি একেবারে মানে একটু মানে কম বেশি হলে হবে না,
তার মতনই আদর্শ একজন তার স্ত্রী হতে হবে। এইভাবে তিনি একেবারে চুলচেরা বিশ্লেষণ করছেন মেয়েদের, এবং কোনোটাই তার সমযোগ্য বলে মনে হচ্ছে না। এত মেয়ে দেখছেন ও যে কোনো মেয়েকেই তার সমতুল্য বলে মনে হচ্ছে না। তখন তিনি ভবভূতির ন্যায়, মানে সব জানতার মতো তিনি বলছেন যে কি জানি হয়তো সেই রকম মেয়ে কি জন্মিতে পারে মম সমতুল্য, আমার সমতুল্য কোনো মেয়েই হয়তো এখনো পর্যন্ত জন্মায়নি, এবং এখনো তো অনেক সময় আছে, এখনো তো গল্পকথকের বিশেষ তখন বয়স ছিল না যখন এই সময় যখনকার কথা বলছে, তখন তো গল্পকথকের বেশি বয়স না, তাই বলছে যে এখনো অনেক সময় আছে, এখনো আমি অনেক দিন এই রকম মেয়েকে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকবো। কিন্তু বর্তমান কালে ও ক্ষুদ্র বঙ্গদেশে সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিয়াছে কি না সন্দেহ। তাহলে তিনি কন্যাদের এমন যোগ্যতা নিক্তি ধরে, মানে একদম চুলচেরা বিশ্লেষণ করেছেন যে তিনি ভাবছেন শেষ পর্যন্ত এত মানে বিচার করে তিনি আর কন্যাই পাচ্ছেন না, এবং মানে তখন তিনি ভাবছেন যে এই অসম্ভব দুর্লভ পদার্থ কি জন্মেছে কিনা তাই সন্দেহ আছে এই রকমের, এবং তিনি দেখা যাচ্ছে যে মেয়েদেরকে তিনি পদার্থ বলে মনে করছেন, মানে একটা সামান্য জিনিসের সঙ্গে তিনি কন্যাদের তুলনা করছেন। হচ্ছে এই ক্ষুদ্র বঙ্গদেশে এইরকম পদার্থ তার উপযুক্ত কোনো মেয়ে জন্মায়নি। কন্যা দায়গ্রস্ত প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তব স্তুতি এবং বিবিধ প্রচারে আমার পূজা করিতে লাগিল। মানে কন্যা দায়গ্রস্তগণ মানে হচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতারা, এবং তারা নানা ভাবে তার জয়গান গাইতে লাগলো আর তার গুণগান করতে লাগলো। কন্যা পছন্দ হোক বা না হোক এই পূজা আমার মন্দ লাগিত না। পূজা মানে তার জয়গান করতো, তাকে এত উপঢৌকন দিতে, এত এত টাকা দিতে সবাই রাজি হয়ে যেত, মানে সেই পাত্র হিসেবে যেহেতু খুবই উপযুক্ত, সেই জন্য কন্যা দায়গ্রস্ত বাবারা তার স্তব স্তুতি করত। এবং মেয়ে পছন্দ হোক বা না হোক এই বাবাদের এই যে পূজা মানে কি সত্যি করে তো পূজা নয়, তার স্তব স্তুতি গাওয়া, তাকে খোশামত করা, এই সমস্ত গুলো লেখক খুব ভালোই লাগতো। ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম। সে ভাবতো যে হ্যাঁ এটার আমি উপযুক্ত, এই বলে তিনি মানে এটাই তিনি মনে করতেন, এটাই উচিত আমার পক্ষে, এইটা আমি আমার পক্ষে উপযুক্ত। শাস্ত্রে পড়া যায় দেবতা বর দিন আর না দিন যথাবিধি পূজা না পাইলে ভীষণ ক্রুদ্ধ হইয়া ওঠেন। নিয়মিত পূজা পাইয়া আমারও মনে সেইরূপ উচ্চ দেবভাব জন্মেছিল, মানে তার এত উচ্চ মনোভাব জেগে উঠল যে নিজেকে দেবতার স্থানে সে বসাতে শুরু করলো। এবং অনেক সময় দেখা যায় যে দেবতা মানে পুরাণে এরকম কথিত আছে যে পূজা দেবতা বর দিক আর দেবতার বর নাই বা দিক, কিন্তু পুজোতে যদি কোনো ঘাটতি হয় তাহলে কিন্তু দেবতা ভীষণ ক্রুদ্ধ হয়ে যায়। সেই রকমই তার লেখকের মেয়ে পছন্দ হোক আর নাই হোক, বাবাদের তোষামত করতে যদি কিছুমাত্র ত্রুটি হয় তাহলে কিন্তু কথকের ভীষণ রাগ হয়ে যায়। এটা হচ্ছে তার অতিরিক্ত অহংকারের প্রকাশ, এবং তার মানে নিজেকে দেবতার মতো স্থানে বসিয়েছে, সে উচ্চ মনোভাবের তার পরিচয়। পূর্বেই বলিয়াছিলাম ঠাকুরদা মশাইয়ের একটি পৌত্রী ছিল, সেটা আগের পরিচ্ছেদে আমরা দেখেছি, আর তাহাকে অনেকবার দেখিয়াছি কিন্তু কখনো রূপবতী বলিয়া ভ্রম হয়নি, কখনোই সুন্দরী সে নয়, অনেকবার দেখেছে কিন্তু সেই মেয়েটি সুন্দরী নয়। সুতরাং তাহাকে বিবাহ করিবার কল্পনাও আমার মনে উদিত হয় নাই। যদি পাশে রয়েছে সেও বিবাহযোগ্য, এও বিবাহযোগ্য, কিন্তু যেহেতু রূপবতী সে নয়, আর সে কথক তো রূপবতী মেয়ে ছাড়া বিবাহ করবে না, সেই জন্য ওর পছন্দ মানে একবারও তার মনে হয়নি যে ওই মেয়েটিকে বিবাহ করা যেতে পারে। কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাসবাবু লোক মারফত অথবা
স্বয়ং দৌহিত্রীটিকে অর্ঘ্য দিবার মানসে আমার পূজার বোধন করিতে আসিবেন, কারণ আমি ভালো ছেলে। কিন্তু তিনি তাহা করিলেন না। মানে কৈলাসবাবু তিনি ভেবেছিলেন যে কৈলাসবাবু, গল্পকথক ভেবেছিলেন যে কৈলাসবাবু নিজেই তার পাত্রীর বিবাহের প্রস্তাব নিয়ে, তার দৌহিত্রীর মানে তার পৌত্রীর বিবাহের প্রস্তাব নিয়ে এই কথকের কাছে আসবে এবং তার সেই পূজার বোধন করবে, মানে তার স্তুতি গান করবে, হ্যাঁ, তাকে খোশামত করবে ইত্যাদি। কিন্তু কৈলাসবাবু তাহা করিলেন না। কৈলাসবাবুর কিন্তু আত্মমর্যাদা বোধ ছিল এবং সেই জন্য তিনি সেই কাজটা করলেন না। কিন্তু লেখক ভাবতো যে আমি খুব ভালো ছেলে, আমার বিবাহের হাটে আমার অনেক মূল্য, সেই জন্য কৈলাসবাবু তার নিজের নাতনির বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন। কিন্তু আত্মমর্যাদা বোধের জন্য কৈলাসবাবু সে কাজ করলেন না। শুনিতে পাইলাম আমার কোন বন্ধুকে তিনি বলিয়াছিলেন, নয়নজোরের বাবুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহারও নিকটে প্রার্থনা করে নাই। কন্যা যদি চিরকুমারী হইয়া থাকে তথাপি সে কুল প্রথা তিনি ভঙ্গ করিতে পারিবেন না। তো এই শুনেছিলেন গল্পকথকেরই এক বন্ধুর কাছে কৈলাসবাবু গল্প করেছিলেন যে তাদের বংশের প্রথা, তাদের মানে কুল প্রথা মানে তাদের বংশের প্রথা, যে তারা কখনো কারো কাছে এগিয়ে গিয়ে প্রার্থনা করেনি। তার নাতনি যদি সারা জীবন বিবাহ নাও হয়, সে যদি মানে চিরকুমারীও থেকে যায়, তাহলেও তিনি কখনো তার বিয়ের প্রস্তাব নিয়ে কারো কাছে গিয়ে হাত জোর করবেন না। কারণ তাদের বংশের প্রথা হলো নয়নজোরের বাবুরা কখনো অগ্রসর হয়ে কারো কাছে প্রার্থনা করেনি। শুনিয়া আমার বড় রাগ হইল, কারণ আমরা আগেই বলেছি তার মধ্যে একটা দেবভাব রয়েছে, সে নিজেকে দেবতার মতো মনে করে। সে ভেবেছিল কৈলাসবাবু হাত জোর করে এসে প্রার্থনা করে তার কাছে নতমস্তকে তার পাত্রীকে, তার দৌহিত্রীকে বিবাহ করতে বলবে, প্রার্থনা করবে, হ্যাঁ, সেটা সে খুশি হবে সে তখন গল্পকথক। কিন্তু সেরকম হলো না দেখে তার রাগ হয়ে গেল। সেই রাগ অনেকদিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল, কেবল ভালো ছেলে বলিয়াই চুপচাপ করিয়াছিলেন। সেই জন্য সেই মনের মধ্যে তার এইরকম রাগ ছিল। যেমন বজ্রের সঙ্গে বিদ্যুৎ থাকে, তেমনি আমার চরিত্রের রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা জড়িত ছিল। তোমরা জানো যে যখন যখন বাজ পড়ে তখন তো বিদ্যুতের আলোর ঝলকানিটা থাকে, এটা হলো বাজের সঙ্গে তার উপরই পাওনা বিদ্যুৎটা। ঠিক তেমনি যখন আমার রাগ হলো, রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুকপ্রিয়তা, একটা মজা করার ইচ্ছাটাও ছিল, মানে তাকে আমি একটু ছোট করব, সেই মনে মনে একটা ইচ্ছা ছিল। বৃদ্ধকে শুদ্ধমাত্র নিপীড়ন করা আমার দ্বারা সম্ভব হইত না। কিন্তু একদিন হঠাৎ এমন একটা কৌতুকাবহ প্ল্যান আমার মাথায় উদয় হইল যে সেটা কাজে খাটাইবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম না। তখন তিনি একটা মানে মাথা থেকে একটা কৌতুকাবহ মানে মজা করার একটা বুদ্ধি তার মাথায় প্ল্যান আসলো, যে কিছুতেই তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না এবং ভাবলেন সেই প্ল্যান মতো ওই বৃদ্ধকে একটু নিপীড়ন করা যেতে পারে বা তাকে নিয়ে একটু মজা করা যেতে পারে, এবং সেই লোকটা তিনি সংবরণ করতে পারলেন না। পূর্বে বলিয়াছি, বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথার সৃজন করিত। ওই বৃদ্ধ আগেই আমরা দেখেছি, বৃদ্ধকে খুশি করার জন্য নানা লোকে নানা মিথ্যে কথা সৃষ্টি করত। পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলতেন, ঠাকুরদা ছোট লাটির সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোরের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না। সাহেব বলেন, বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজোরের বাবু এই দুটি মাত্র যথার্থ বনেদি বংশ আছে। হ্যাঁ, তো ওই তাদের পাড়াতে এক পেনশনভোগী ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, মানে আগে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন একজন ব্যক্তি, তিনি এখন পেনশন পান, অর্থাৎ তিনি রিটায়ার করে গেছেন এবং পেনশন পান।
তো ঠাকুরদাকে খুশি করার জন্য যেমন অনেকে বানিয়ে বানিয়ে কথা বলতো, এও তেমনি বলেছিল যে ছোট লাটের সঙ্গে যখনই দেখা হয় আমার, তখনই ছোট লাট বলে যে বর্ধমানের রাজা আর এই নয়নজোড়ের বাবু, এরা দুজন হচ্ছে মানে এই দুটি বংশ হচ্ছে আসল বাংলাদেশের বনেদি বংশ, এই বলে ঠাকুরদাকেও খুশি করার চেষ্টা করে। ঠাকুরদা ভারী খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেপুটি বাবুর সহিত সাক্ষাৎ হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন, ছোট লাট সাহেব ভালো আছেন, তার মেম সাহেব ভালো আছেন, তার পুত্রকন্যারা সকলেই ভালো আছেন, সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছাও প্রকাশ করিতেন। কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয় জানিতেন নয়নজোড়ের বিখ্যাত চৌধুরী প্রস্তুত হইয়া দ্বারে আসিতে আসিতে বিস্তর ছোট লাট এবং বড় লাট বদল হইয়া যাইবে। তার ঠাকুরদার তো আমরা আগেই জানি, কারোর সঙ্গে দেখা হলেই তখন তার একটা কুশল সংবাদ প্রশ্ন উত্তরের মালা সে খুলে বসতো, যার জন্য একটার পর একটা নানা রকম কুশল সংবাদ জিজ্ঞাসা করে যেত। এবার এই ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে যখন দেখা হতো তখন সেই ছোট লাটের কথাও জিজ্ঞেস করতো, যে ছোট লাটকে ঠাকুরদার জীবনেও চোখেও দেখেননি কোনো কালে, কিন্তু শুধুমাত্র ছোট লাটের কথাটা শুনেছে এই ব্যক্তির কাছ থেকে। এবং তখন সে কি করতো না, ছোট লাটের ব্যাপারে জিজ্ঞাসা করতো যে সে কেমন আছে, মেম সাহেব কেমন আছে, পুত্রকন্যারা কেমন আছে ইত্যাদি। এবং এটাও বলতো যে ছোট লাটের সঙ্গে এই ঠাকুরদার একবার দেখা করারও ইচ্ছা আছে। এই ঠাকুরদার নিজেই দেখা করার ইচ্ছা প্রকাশ করত, কিন্তু তাতে কিন্তু এই ডেপুটি ম্যাজিস্ট্রেট কিছুমাত্র বিচলিত হতেন না, কারণ তিনি জানতেন যে এই ঠাকুরদা কখনোই তার সঙ্গে দেখা করবে না, আর যদি বা দেখা করে তখন অনেক ছোট লাট বড় লাট সব বদলি হয়ে যাবে। ততদিনে অন্য বড় লাট বা অন্য ছোট লাট চলে আসবে, সুতরাং তার চিন্তার কোনো ব্যাপার নেই। আমি একদিন প্রাতকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম, ঠাকুরদা কাল লেফটেন্যান্ট গভর্নরের লেভিতে গিয়েছিলুম, তিনি নয়নজোড়ের বাবুদের কথা পাড়াতে আমি বললুম নয়নজোড়ের কৈলাসবাবু কলকাতাতেই আছেন। শুনে ছোট লাট এতদিন দেখা করিতে আসেননি বলে ভারী দুঃখিত হইলেন, বলে দিলেন আজই দুপুর বেলা তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবেন। হ্যাঁ, তা এবার যে প্ল্যানটা সে ভেবেছিল ঠাকুরদাকে নিয়ে একটু মজা করা, সেই প্ল্যানটাকে কার্যকরী করার জন্য একদিন চুপি চুপি ডেকে ঠাকুরদাকে বলল যে সে নাকি কাল লেফটেন্যান্ট গভর্নমেন্টের সঙ্গে দেখা করতে গেছিল, এবং গল্প কথা যখন জানিয়েছে যে এই নয়নজোড়ের বাবু একজন বংশধর কৈলাস চন্দ্র রায়চৌধুরী, তিনি এখন কলকাতাতে আছেন, তখন এই গভর্নমেন্ট লেফটেন্যান্ট তিনি বলেছেন ছোট লাট আর কি, তিনি ছোট লাট বলেছেন যে এই এর সঙ্গে ঠাকুরদার সঙ্গে তিনি গোপনে দুপুর বেলা দেখা করতে আসবেন। আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত, এবং আর কাহারও সম্বন্ধে হইলে কৈলাস বাবুও এই কথায় হাস্য করিতেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এ সংবাদ তাহার লেশ মাত্র অবিশ্বাস্য বোধ হইল না। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি অন্য কোনো লোক থাকতো কৈলাসবাবুর জায়গায়, তাহলে তার মিথ্যেটা, গল্পকথকের মিথ্যেটা সহজেই ধরে ফেলতো, যে তিনি যে এই বানিয়ে বানিয়ে একটা গল্প বলছেন বা একটা অভিনয় করছেন, এটা কিন্তু সহজেই ধরে ফেলতো, কিন্তু কৈলাসবাবু সেটা ধরতে পারলো না। আর একটা হচ্ছে যে কারণে ধরতে পারলো না, সেটা হচ্ছে অন্য কোনো কারো ব্যাপারে যদি এই কথাটা বলতো তাহলে হয়তো ধরে ফেলতো, কিন্তু যেহেতু নিজের সম্বন্ধে কথাটা আর নিজের বংশ গৌরব সম্পর্কে কৈলাসবাবু যথেষ্ট সচেতন, এবং তিনি নিজের বংশের ব্যাপারে এত সচেতন বলেই তিনি কিন্তু এই সংবাদটা কিছুমাত্র অবিশ্বাস করলেন না, তিনি একেবারে সম্পূর্ণভাবে বিশ্বাস করলেন, যেহেতু এটা নিজের সম্পর্কে ঘটনা আর নিজের মানে বংশ মর্যাদা ব্যাপারে সে তো সবসময় বেশি সচেতন। সেই জন্য শুনিয়া যেমন
খুশি হইলেন তেমনি অস্থির হইয়া উঠিলেন। কোথায় বসাইতে হইবে, কি করিতে হইবে, কেমন করিয়া অভ্যর্থনা করিবেন, কি উপায় নয়নজোড়ের গৌরব রক্ষিত হইবে, কিছুই ভাবিয়া পাইলেন না। তাহা ছাড়া তিনি ইংরাজি জানেন না। কথা চালাইবেন কি করিয়া, সেও এক সমস্যা। মানে এক্ষেত্রে তার আবেগ প্রকাশিত হচ্ছে তার বংশের ওপরে, এবং তিনি খুশি তো ভীষণ খুবই হলেন, কিন্তু তাছাড়া তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি একটা ছোট ভাড়া বাড়িতে থাকেন। তো সেখানে তিনি ওই ছোট লাটকে কোথায় বসাবেন, কিভাবে অভ্যর্থনা করবেন, কিভাবেই বা নয়নজোড়ের বাবুদের গৌরব রক্ষা পাবে, সেই সমস্ত তিনি চিন্তা করে পারলেন না। এবং তিনি আরো আর একটা চিন্তার বিষয় ছিল, তিনি তো ইংরেজি জানতেন না, সুতরাং মানে কিভাবে ছোট লাটের সঙ্গে কথাবার্তা বলবেন সেটাও একটা সমস্যা হয়ে গেছিল। আমি বললাম, সেজন্য ভাবনা নাই, তাহার সঙ্গে একজন করিয়া দোভাষী থাকে, কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ উপস্থিত না থাকে। মানে এটা তিনি গল্পকথক শুধুমাত্র নিজেকে বাঁচাবার জন্য বলেছে। আর যদি অন্য পাড়ার কেউ লোকে আসে তাহলে সহজেই বুঝতে পেরে যাবে যে এটা সমস্ত গল্পকথকে বানানো একটা নাটক। হ্যাঁ, সেই জন্য ও বলে দিল যে সেই জন্য কোনো চিন্তা নেই, আর একজন ছোট লাটের সঙ্গে দোভাষী থাকে, সেই কথাবার্তা বলে দেবে, আর তবে অন্য কেউ যেন এখানে না থাকে। আমি বললাম সেটা হয়েছে মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন আপিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন, তখন কৈলাসবাবুর বাসার সম্মুখে এক জুড়ি আসিয়া দাঁড়াইল। তাহলে মধ্যাহ্ন হিসেবে এই সময়টাকে লেখক ঠিক করে নিয়েছে। কেন না, এই সময় সকলে যারা মানে পাড়ার লোকেরা তারা সকলে অফিসে গেছে, আর যারা যায়নি তারা হয়তো এখানে ভাত ঘুম দিচ্ছে, দুপুরবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমোচ্ছে। সুতরাং বাইরের লোকেরা দেখলে বুঝতে পেরে যাবে, তো সেই জন্য দুপুর বেলাটা সময়টাকে ঠিক করেছেন। আর জুড়ি মানে হচ্ছে ঘোড়ায় টানা গাড়ি, সেই ঘোড়ার গাড়ি কৈলাসবাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালো। তকমা পরা চাপরাশি তাহাকে বলিল, ছোটলাট সাহেব আয়া। ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হইয়াছিলেন। তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তাহার নিজের ধুতি চাদর জামা পরাইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন। ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দাঁড়িয়ে গিয়া উপস্থিত হইলেন, এবং সন্নত দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরাজ বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেলেন। তাহলে এখানে আমরা দেখছি যে তিনি কিন্তু প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামা জোড়া এবং পাগড়ি পরে, তার সেই পরিষ্কার জামা কাপড়, প্রাচীন পুরনো হলেও সেটা পরিষ্কার জামা কাপড় পাগড়ি এই সমস্ত পরে ছোটলাটকে অভ্যর্থনা করার জন্য দৌড়তে দৌড়তে গেছে, এবং তার একজন যে ভৃত্য রয়েছে গণেশ, এবং তাকেও তার নিজের জামা কাপড় পরিয়ে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিয়েছে। কারণ যখন জমিদার ছিল তাদের যখন মানে নিজস্ব আভিজাত্য ছিল, তখন তো তারা সবসময় ফিটফাট হয়ে থাকতো, এমনকি চাকর বাকরেরাও পরিষ্কার জামা কাপড় পরে থাকতো বাড়িতে অতিথি আসলে, এবং সেই জন্যই তিনি তার নিজের জামা কাপড়টাও চাকরকে দিতে কুণ্ঠাবোধ করেননি, তার নিজের আভিজাত্যকে বজায় রাখার জন্য। হ্যাঁ, তো এখানে আমরা তার বড় মনেরই পরিচয় পাচ্ছি। এবং হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে 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 কেন, খুব উদ্বিগ্ন হয়েছিল যে ছোটলাটকে কিভাবে অভ্যর্থনা করবে, সেই জন্য কাঁপছে। আর হাঁপাতে হাঁপাতে, যেহেতু বয়স্ক সেই জন্য হাঁপাতে হাঁপাতে গিয়ে নিয়ে আসলো। কাকে নিয়ে আসলো না, লেখকেরই সাজানো একজন প্রিয় বয়স্যকে, তারই এক প্রিয় বন্ধুকে, যে ছোটলাট সাহেব সেজে তার বাড়িতে গেছে। সেখানে চৌকির ওপরে, চৌকি মানে কাঠের তক্তাপোষ,
তাহার একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়াছিলেন। তাহারই ওপরে কৃত্রিম ছোট লাটকে বসাইয়া, কৃত্রিম মানে তৈরি করা, সে তো আসল ছোট লাট নয়, এটা গল্পকথকের সাজানো ছোট লাট। ছোট লাটকে বসাইয়া উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণরেখাবিতে তাহাদের বহু কষ্ট রক্ষিত কুল ক্রমাগত এক আশরফির মালা ধরিলেন। প্রাচীন ভৃত্য গণেশ গোলাপ পাশ এবং আতর দান লইয়া উপস্থিত হইল। তাহলে যখন চৌকির ওপরে কি করেছিল না, তার যে বহুমূল্য একটা শাল যেটা অবশিষ্ট ছিল তার বংশের নিদর্শন হিসেবে বা চিহ্ন হিসেবে তিনি যেগুলো বাঁচিয়ে রেখে দিয়েছিলেন সেটা পেতে দিলেন। এবং পেতে দেওয়ার পর কি হলো, ছোট লাটকে বসালো এবং উর্দু ভাষায় এক অতি বিনীত সুদীর্ঘ বক্তৃতা পাঠ করে। তখনকার দিনে রাজা মহারাজারা যখন মানে সবার গৃহে প্রবেশ করত তখন একটা বক্তৃতা দেওয়া হতো, রাজা রায় বাহাদুর তিনি প্রবেশ করছেন ইত্যাদি, এই রকম উর্দু ভাষায় একটা বক্তৃতা দিলেন তিনি। এবং যাতে ছোট লাটকে মানে খুশি করার জন্য যে বক্তৃতা, সেই ছোট লাটকে মানে তার স্তব গান গাওয়া, যেটাকে বলে স্তুতি গান গাওয়া, যাই হোক সেই রকম ছোট লাটকে উদ্দেশ্য করে তিনি এরকম একটা বক্তৃতা দিলেন। এবং তারপরে কি করলেন না, তারপর স্বর্ণ রেখাবিতে তাদের বহু কষ্ট রক্ষিত এক কুল ক্রমাগত, তার পুরনো যে মানে তার বহু কষ্টে তিনি রক্ষা করেছেন তাদের বংশের আশরফির একটা মালা তার সামনে রাখলো। আর প্রাচীন ভৃত্য গণেশ কি করলো না, ওই গোলাপ পাশ আতর দান থেকে আতর ছড়াতে লাগলো, গোলাপ জল ছড়াতে লাগলো। এগুলো তাদের বংশের মানে ট্র্যাডিশন যেটাকে বলা যায় সেইগুলো। কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোরের বাড়িতে হুজুর বাহাদুরের পদধূলি পড়িলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারিতেন। কলিকাতায় তিনি প্রবাসী, এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়েই অক্ষম ইত্যাদি। তাহলে কৈলাসবাবু বারবার আক্ষেপ করে বলছেন যে তিনি যদি নয়নজোরের বাড়িতে যেতেন ছোট লাট, তাহলে তিনি ঠিক যথোচিত ভাবে তাকে আপ্যায়ন করতে পারতেন। কিন্তু এখানে কলকাতাতে তিনি বিদেশি, কলকাতাতে তিনি হচ্ছেন প্রবাসী বলছেন, কিন্তু আদৌ তিনি কলকাতায় বিদেশি নন। কারণ কলকাতায় তিনি, এখানে বলাই আছে যে 5-6 বছর হয়ে গেছে তিনি কলকাতায় রয়েছেন, আর নয়নজোরের বাড়ি তো বিক্রয় হয়ে গেছে। কিন্তু সেটা না বলে তিনি বলছেন এখানে তিনি নিজেকে জলহীন মিনের ন্যায় সর্ববিষয়ে অক্ষম। তাহলে জলহীন মিন মানে জল থেকে মাছকে তুলে নিলে সে যেমন ছটফট করে, সেই রকমই নয়নজোর থেকে এখানে কলকাতায় চলে এসে তিনি সব ব্যাপারে অক্ষম হয়ে গেছে, ঠিক মতো ছোট লাটকে মানে অতিথি আপ্যায়ন করতে পারছেন না। এবং যদি তিনি নয়নজোরে যেতেন তাহলে তিনি তাকে ঠিক মতো আপ্যায়ন করতে পারতেন ইত্যাদি বারবার আক্ষেপ করে কৈলাসবাবু বলতে থাকলেন। আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগলেন। ইংরাজি কায়দা অনুসারে এরূপ স্থলে মাথায় টুপি না থাকিবার কথা, কিন্তু আমার বন্ধু ধরা পড়িবার ভয় যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই। তাহলে তার বন্ধু কিছু কথাবার্তাই বলছে না, কৈলাসবাবুর কথার উত্তরে সে শুধু মানে মাথা নাড়ছে এবং বিরাট একটা টুপি পরে এসেছে। তখন মানে নিয়ম হচ্ছে কারো বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির সামনে থাকলে টুপি খুলে কথা বলা, সেটা ইংরেজের নিয়ম। কিন্তু এখানে তার বন্ধু তো আসলে ইংরেজ নয়, শুধুমাত্র সাজানো ছোট লাট। সেই জন্য যদি সে ধরা পড়ে যায়, তার মুখ দেখে যদি বুঝতে পেরে যায় যে সে ইংরেজ সাহেব নয়, সেই জন্য টুপি দিয়ে মুখটাকে যথাসম্ভব আচ্ছন্ন করে রাখার জন্য সে মাথার টুপিটা খুললো না, আর ক্রমাগত সব কথাতেই মাথা নাড়তে লাগলো। কৈলাসবাবু এবং তাহার গর্বান্ধ প্রাচীন ভৃত্যটি, গর্বান্ধ মানে গর্বে অন্ধ, প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলেই মুহূর্তের মধ্যে বাঙালিদের ছদ্মবেশ ধরিতে পারিতেন। কিন্তু মানে কৈলাসবাবু তিনি তো আত্মাভিমানী, তার নিজের মানে
অভিমানের জন্য এবং তার নিজের গর্বের জন্য তিনি বুঝতে পারলেন না এই অভিনয়টা, আর গর্বান্ধ মানে গর্বে অন্ধ যে তার প্রাচীন ভিত্তিটি গণেশ, কারণ সে প্রভুকে অন্ধভাবে বিশ্বাস করে। হ্যাঁ, প্রভু যা বলবে সেটাই ঠিক, সেটাতেই সে অন্ধ, এবং সেই জন্য গণেশও বুঝতে পারল না। 10 মিনিট কাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন। মানে 10 মিনিট ধরে কোনো কথা তো বললোই না, শুধুমাত্র মাথা নাড়লো আর ঘাড় নাড়লো, দিয়ে গাত্রোত্থান করলো, মানে এবার সে উঠে গেল। এবং পূর্ব শিক্ষা মতো চাপরাশিগণ সোনার রেকাবি শুদ্ধ আশরফির মালা, চৌকি হইতে সেই শাল এবং ভৃত্যের হাত হইতে গোলাপ পাশ এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল। কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা। আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্যাবেগে আমার পঞ্জর বিদীর্ণ হইবার উপক্রম হইতেছিল। তাহলে 10 মিনিট ধরে মাথা নেড়ে তার বন্ধুটা উঠে গেল, এবং চাপরাশিরা কি করলো, এই যে কৈলাসবাবুর যে সমস্ত জিনিসগুলো অবশিষ্ট ছিল, যেগুলো বহু কষ্টে তিনি সঞ্চয় করে রেখেছিলেন, সেই রেকাবি বা আতরদান, গোলাপ পাশ এবং তার চৌকি, সেই বহুমূল্য শাল ইত্যাদি সব নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিল চাপরাশিরা। কার গাড়িতে? না, ওই ছোটলাটের গাড়িতে তুলে দিল। এবং পাশের ঘরে গল্পকথক দেখছিল লুকিয়ে, এবং তার এত হাসি পেয়ে গেল যে মনে হলো যে তার পঞ্জর বিদীর্ণ হয়ে যাবে, আমার পাঁজর যেন একেবারে ভেদ করে হাসি বেরিয়ে আসতে চাইছিল। মানে তিনি এবার উপযুক্ত ভাবে ওকে জব্দ করতে পেরেছেন, এরকম মনে হলো। আর কৈলাসবাবু ভাবলো এটাই বোধহয় ছোটলাটের নিয়ম, যে স্থানে যাবে সেই স্থান থেকে দামি দামি জিনিসগুলো নিজের গাড়িতে সেই জন্য তুলে দিয়েছে। হ্যাঁ, এটাই তার ছোটলাটের প্রথা বলে সে মেনে নিল আর কি। অবশেষে কিছুতেই আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চিত দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম, এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মুক্ত করিয়া দিয়া হঠাৎ দেখি একটি বালিকা তক্তপোষের ওপর উপুর হইয়া পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতেছে। সেই হাসিকে গল্পকথক কিছুতেই সংবরণ করতে না পেরে আরো একটা দূরের ওই বাড়ি গিয়ে আরো অন্য একটা দূরের একটা ঘরে গিয়ে প্রচন্ড হাসতে শুরু করে দিলেন। তখন দেখলেন বিছানায় একটা বালিকা ফুলিয়া ফুলিয়া তক্তপোষের ওপর উপুর হয়ে পড়ে কাঁদছে। আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিয়া হাসিতে দেখিয়া সে তৎক্ষণাৎ তক্তা হই ছাড়িয়া দাঁড়াইল। তারপরে গল্পকথককে যখন দেখতে পেল, বালিকা তখন সেই তক্তপোষ ছেড়ে দাঁড়ালো এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে রোষের গর্জন আনিয়া আমার মুখের ওপর সজল বিপুল কৃষ্ণ চক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল, আমার দাদামশাই তোমাদের কি করেছেন? কেন তোমরা তাকে ঠকাতে এসেছো? কেন এসেছো তোমরা? অবশেষে আর কোনো কথা জুটিল না, বাক্রুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল। তাহলে যখন দেখলো যে গল্পকথক ঘরের মধ্যে প্রবেশ করেছে, সে তখন তক্তপোষ থেকে উঠে দাঁড়ালো এবং উঠে দাঁড়িয়ে অশ্রুসিক্রুদ্ধ কণ্ঠে কান্না ভেজা গলায় গর্জন করে বলল, এবং সজল বিপুল কৃষ্ণ চোখে, তার বড় বড় চোখ, যেটা চোখটা একদম জলে পরিপূর্ণ, এবং কৃষ্ণ চক্ষু কালো তার চোখ, এবং সে তখন সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করছে, তার রাগ চোখ থেকে প্রকাশ পাচ্ছে। সেইখানে বলে, আমার দাদামশাই তোমাদের কি ক্ষতি করেছে? কেন তুমি তাদের ঠকালে? এই ঠকানোটা দাদামশাই আর গণেশ বুঝতে না পারুক, কিন্তু ওই ছোট বালিকা কিন্তু বুঝতেই পেরেছে, যার জন্য সে এই কথাটা বললো। দিয়ে আর কোনো কথা না বলে বাকরুদ্ধ হয়ে গেল। বাকরুদ্ধ একদম কথা কিছু বললো না, মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে, মুখে কাপড় তখনকার দিনে শাড়ি পরতো মেয়েরা, এবং সেই শাড়ির আঁচলটা মুখে দিয়ে দাঁড়িয়ে রইল। এখানে তার দাদামশাইকে যেহেতু ঠকানো হয়েছে, দাদামশাই ঠকে গেছে, সেই জন্য তার রাগ তার চোখ থেকে প্রকাশ পাচ্ছে। কোথায় গেল আমার হাস্যাবেগ?
মানে এবার লেখকও খুব হচ্চকিত হয়ে গেছে এবং তার হাসি বন্ধ হয়ে গেছে। আমি যে কাজটা করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর যে কিছু ছিল এতক্ষণে তাহা আমার মাথায় আসে নাই। হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি। হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল। তাহলে লেখকের হাসি থেমে গেল এবং সে ভেবেছিল নিছক একটু কৌতুক করা যাবে, এই ভেবে ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। কিন্তু এরপরে তিনি লক্ষ্য করছেন যে না, তার কাজের পেছনে এক বিভৎস নিষ্ঠুরতা রয়েছে, যে একটা অসহায় মানুষকে, একটা বৃদ্ধ মানুষকে এইভাবে সে ছোট করার জন্য তাকে এইরকম মজা করেছে তাকে নিয়ে। এবং তখন তার সম্মুখে দেদীপ্যমান হলো, তার নিষ্ঠুরতা তার সামনে জ্বলে উঠলো। লজ্জায় ও অনুতাপে, লজ্জায় আর অনুতাপে মানে অনুশোচনায় পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম। মানে কুকুরকে যদি পদাঘাত করা হয় যেরকম, তার বালিকার কথায় যেন সেই রকমই মনে হয়েছে তার, যে পদাহত কুকুরের মতো সে ঘর থেকে বেরিয়ে গেল লজ্জায় আর অনুশোচনায়। বৃদ্ধ আমার কাছে কি দোষ করিয়াছিল? বৃদ্ধ তো তাকে কখনো ছোট করেনি, তাকে কোনো খারাপ কথাও বলেনি। সে শুধু নিজের খুশির জন্য, নিজের মনের সন্তুষ্টির জন্য সে তার বংশ গৌরব মর্যাদাগুলো কথাগুলো বাড়ি বলতো। তাতে তো গল্পকথকের কোনো ক্ষতি হয়নি, কিন্তু তবু গল্পকথক তাকে নিয়ে মজা করছে। তাহার নিরীহ অহংকার তো কখনো কোনো প্রাণীকে আঘাত করে নাই। আমার অহংকার কেন এমন হিংস্র মূর্তি ধারণ করলো? তাহলে বৃদ্ধ যে কথাগুলো বলেছে সেইগুলো তো কাউকে ছোট করা হয়নি, তাই না? সেগুলো কাউকে ছোট করেনি, কিন্তু লেখক কি করেছে? এই কাজের মাধ্যমে কারো আত্মসম্মানে আঘাত দিয়েছে, কারোকে ছোট করেছে। তাহা ছাড়া আরেকটি বিষয়ে আজ আমার হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল। আর একটা বিষয়ও লেখকের সামনে ধরা পড়ল। এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো দেখিতাম, ভাবিতাম আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়িয়া আছে। দৈবাৎ যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে। আজ দেখিলাম এই গৃহকোণে ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে। এতদিন তিনি কুসুমকে কি ভাবতো? একটা পদার্থের মতো মনে করতো, একটা পণ্য বলে মনে করতো ও তো সুন্দরী নয়, আমি ওকে পছন্দ করিনি বলে ওর বিবাহ হয়নি, এরপরে যদি কেউ তাকে দৈবাৎ পছন্দ করে তবে তার বিবাহ হবে, এবং একটা পদার্থের মতো কুসুমকে মনে করতো। এবং সে কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো, মানে পাত্রের যতক্ষণ না প্রসন্ন দৃষ্টিপাত হবে ততদিন ও পদার্থের মতনই তাকে রয়েছে, এবং সেটা বলেই সে মনে করত। এবং আজ দেখলো যে তার মধ্যেও একটা কোমল হৃদয় রয়েছে, এবং সেই কোমল হৃদয়টা কিরকম? যে বড়দের প্রতি শ্রদ্ধা করে, সে দাদামশাইকে প্রাণ দিয়ে ভালোবাসে, এবং দাদামশাইকে ঠকে যেতে দেখে সে একদম অত্যন্ত রেগে গেছে, এবং তার রাগের জন্য তার চোখে মানে তার অশ্রু সজল হয়ে উঠেছে, এবং সে তার ভিতরে একটা অত্যন্ত সহানুভূতিশীল হৃদয় রয়েছে। তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তঃকরণ একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্বে পশ্চিমে প্রসারিত হইয়া রহিয়াছে। মেয়েটির সুখ দুঃখ অনুরাগ বিরাগ, অর্থাৎ মেয়েটির যে ভালোবাসা ঘৃণা ইত্যাদি মেয়েটির মনে সবই রয়েছে। মেয়েটির মধ্যে দেখো, একদিকে তার দাদামশাইয়ের জন্য, তার ঠাকুরদার জন্য যেমন ভালোবাসা রয়েছে, তেমনি অপরদিকে মানে লেখকের প্রতি ঘৃণায় তার চোখ দিয়ে জল বেরিয়েছে এবং তাকে ভর্ৎসনা করেছে।
একটি অন্তঃকরণ, তার মনের ভেতরে একটা গভীর অংশ রয়েছে এবং সেখানে কি রয়েছে, একটি অজ্ঞেয় অতীত রয়েছে। অজ্ঞেয় অতীত মানে তার তো জানা নেই যে সে কত বড় বংশের মেয়ে। সে তো বাবু সম্প্রদায়ের, সেই নয়নজোরের, প্রাচীন যে নয়নজোরের বাবু সম্প্রদায়ের মেয়ে, কিন্তু তার যেহেতু এখন কিছুই অবশিষ্ট নেই, সেই জন্য তার অজ্ঞেয় অতীত, তার কাছে তার জ্ঞাতই নয় যে সে কত বড় বংশের মেয়ে। এবং আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ, যে কোথায় তার বিবাহ হবে এবং তার ভবিষ্যৎই বা কি হবে, এই সব কিছুই তার মনের গোপন গভীরের মধ্যে লুকিয়ে রয়েছে। যে মানুষের মধ্যে হৃদয়, সে কি কেবল মানুষের মধ্যে হৃদয় আছে, সে কি কেবল পণের টাকা এবং নাক চোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য? তাহলে এতক্ষণে লেখকের দৃষ্টি খুলেছে এবং তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তখনকার দিনে যে মেয়েদের বিবাহ হতো, তাদের নাক, চোখ, চুল এই সমস্ত মাপযোগ করে, তাই সেইভাবেই তার পণটা হিসাব বিচার করা হতো। তাই বলছে লেখক এখানে বুঝতে পারছেন যে যার ভেতরে এত কোমল হৃদয় রয়েছে, যাকে তিনি এতদিনে ঠিক মতো মানে বিচার করতে পেরেছেন, ঠিক মতো তার মনের ভাবটা বুঝতে পেরেছে, যার এত কোমল হৃদয় রয়েছে যে মেয়ে, সে কি পণ দিয়ে তাকে বিচার করা যাবে? মেয়েদের এখানে কি হয়েছে, মানে তার অন্তরালে যে নারীত্ব এবং তার অন্তরালে যে মানব হৃদয় সেই রয়েছে, একটা কোমল হৃদয় রয়েছে, তার নারীত্ব রয়েছে ইত্যাদি, তিনি এইবার লেখক তার উদার মনোভাব দিয়ে বিচার করেছেন। এখানে তার লেখক কি হয়ে উঠেছেন, অনেক উদার হয়ে উঠেছেন। তো তার উদার মানসিকতার দিক দিয়ে তিনি এতদিনে ওই মেয়ে বালিকাকে, কুসুমকে বিচার করেছেন। সমস্ত রাত্রি নিদ্রা হইল না। এই অপরাধ করার জন্য তার সারা রাত্রি নিদ্রা হলো না। পরদিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্যগুলি লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম। ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসিব। আর পরের দিন সকালে উঠেই তার সমস্ত যে সব জিনিসগুলো ও মানে অপহরণ করে সমস্ত নিয়ে চলে এসেছিল, বহুমূল্য জিনিসগুলো, সেগুলো সব সঙ্গে নিয়ে চোরের মতো সেখানে আবার গেল ঠাকুরদার বাড়ি, এবং তার ইচ্ছে ছিল যে ওই চাকরের হাতে সব জিনিসগুলো ফেরত দিয়ে চলে আসবে। চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি। ইতস্তত মানে কি করবেন তিনি ভেবে পাচ্ছেন না। এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনতে পাইলাম। তিনি হঠাৎ মানে দূরের একটা ঘর থেকে শুনতে পেলেন যে বৃদ্ধের সঙ্গে তার নাতনি কথাবার্তা বলছে। বালিকার সুমিষ্ট সস্নেহ স্বরে জিজ্ঞাসা করিতেছিল, দাদামশাই, কাল লাট সাহেব তোমাকে কি বললেন? ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখে প্রাচীন নয়নজোর বংশের বিস্তর কাল্পনিক গুণানুবাদ বসাইতেছিলেন। বালিকা তাহাই শুনিয়া মহোৎসাহ প্রকাশ করিতেছিল। প্রকৃতপক্ষে তো লাট সাহেব হিসেবে যে এসেছিল সে তো কোনো কথাই বলেনি, কিন্তু যখন বালিকা জিজ্ঞাসা করছে যে ঠাকুরদা তোমাকে লাট সাহেব কি কথা বললেন, তখন সেই লাট সাহেব মানে ঠাকুরদা তার মানে সেই পুরনো স্বভাববশত লাট সাহেবের মুখে তার নয়নজোরের বংশের যে কাল্পনিক কত বংশ মর্যাদা রয়েছে সেই সমস্ত গুণগান করে যাচ্ছে। তার শুনে বালিকাও খুব মানে মহোৎসাহ প্রকাশ করছে। মানে বালিকা মানে যে সত্যটা জানে, যে সে জানে যে ছোট লাট যে এসেছিল সে আসলে ছোট লাট নয়, সেই সত্যটা কিন্তু সে পুরোপুরি গোপন করে গেছে তার ঠাকুরদার কাছে। প্রকৃত সত্য সে জানায়নি, জানালে ঠাকুরদা মনে কষ্ট পাবে, কারণ ঠাকুরদার প্রতি ভালোবাসা রয়েছে, তার প্রতি শ্রদ্ধা রয়েছে। সেই জন্য মেয়েটি অত্যন্ত উৎসাহের সঙ্গে সেই সমস্ত ঠাকুরদার গল্পগুলো শুনছিল।
বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চোখে জল ছলছল করিয়া আসিল। অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বমালগুলো লইয়া বালিকার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম। তো তখন সেই কথা শুনেছে এবং বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায়, মানে বালিকা তো এক্ষেত্রে ছলনায় করলো। সে তো ইচ্ছা করলে তা ঠাকুরদাকে সমস্ত কাহিনী সত্যি কথা বলে দিতে পারতো, কিন্তু সে করলো না। ঠাকুরদার মানে মনে যাতে কষ্ট না হয়, সে যেন দুঃখ না পায়, সেই ভেবে ছলনা করে গেল। তাই বলছে বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃহৃদয়। এই বালিকাটা এক্ষেত্রে কি হয়েছে, তার মায়ের স্থানে উত্তীর্ণ হয়েছে। যদিও সে নাতনি, কিন্তু মায়ের মতনই সে তার অভিভাবকের কাজ করছে এবং সেই জন্য সে কি করছে, সেই ছলনার আশ্রয় নিচ্ছে এবং তা শুনে গল্পকথকের চোখ ছলছল করে উঠছে। এবং কিছুক্ষণ পরে যখন কাহিনী মানে ঠাকুরদা তার নিজের কাহিনী বলে টলে চলে গেল, তখন সেই বালিকার কাছে গিয়ে গল্পকথক সব জিনিসগুলো, বোমাল মানে জিনিস, যে জিনিসগুলো ফেরত দিয়ে এলো, নিঃশব্দে তার সামনে রেখে চলে এলো। বর্তমান কালের প্রথানুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোন প্রকার অভিবাদন করিতাম না, আজ তাহাকে প্রণাম করিলাম। বর্তমান কালের মানে এই মুহূর্তে নয়, আগে কয়েকদিন ধরে, যবে থেকে তার এই সমস্ত বানানো গল্পগুলো লেখকের পছন্দ ছিল না, তবে থেকে তিনি কোনো অভিবাদন করতেন না, দেখা হলে কোনো রকম কুশল সংবাদ জিজ্ঞাসা করতেন না এবং তাকে মানে প্রণামও করতেন না, কিছু করতেন না। কিন্তু আজ কি করলেন, তাকে প্রণাম করলেন গল্পকথক বৃদ্ধকে। বৃদ্ধ নিশ্চয়ই মনে ভাবিলেন, গতকল্য ছোটলাট তাহার বাড়িতে আসাতেই সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেক হইয়াছে। কৈলাসবাবু ভেবেছিলেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু গল্পকথক ভাবছে যে বৃদ্ধ, আমি যে প্রণাম করছি তার জন্য বৃদ্ধ হয়তো ভাবছে যে যেহেতু আমার বাড়িতে বড় লাট ছোট লাট এসেছিল, সেই জন্য আমার সম্মান অনেক বেড়ে গেছে এবং সেই জন্য লোকে এসে আমাকে প্রণাম করছে। সেটা গল্পকথক ভাবছে যে কৈলাসবাবু হয়তো এই কথাটাই ভাবছে, কিন্তু কৈলাসবাবু আদৌ সেই কথাটা ভাবেনি। তিনি পুলকিত হইয়া শতমুখে ছোটলাটের গল্প বানাইয়া বলিতে লাগলেন। শতমুখে মানে অনেক কথা, আবার সেই ছোটলাট এই বলেছেন ওই বলেছেন, কিন্তু গল্পকথক তো পাশের ঘরে থেকেই সব শুনেছে, কিন্তু সেটা গল্পকথক ইয়ে তো ঠাকুরদা সেটা জানেন না। নানা রকম কথা ছোটলাটের সম্পর্কে বলতে লাগলো। আমিও কোনো প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম এবং সকলে যেরকম উৎসাহ দিয়ে শোনে, সেও সেরকম উৎসাহের সঙ্গে শুনতে লাগলো। বাহিরের অন্য লোক যাহারা শুনিল, তারা এই কথাটাকে আদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথায় সায় দিতে লাগিল। অন্যরা ভাবলো যে এই সমস্ত ছোটলাটের গল্প পুরোটাই বানানো, যেরকম বৃদ্ধ বানিয়ে বানিয়ে গল্প বলে, সেই রকম ভাবে এই ছোটলাটের আসার কাহিনীটা আদ্যপান্ত মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই বানানো গল্প। সকলে সেটাই ভাবলো এবং সকলে খুব উৎসাহের সঙ্গে তাকে, যেহেতু খুব ভালোবাসতো, সেই জন্য তাকে উৎসাহ মানে তার গল্প শুনতে লাগলো। সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলজ্জ মুখে দীন ভাবে মানে লজ্জার সঙ্গে অত্যন্ত দরিদ্র ভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব রাখিলাম। একটা প্রস্তাব দিল আর কি, একটা প্রপোজাল দিল। বলিলাম, যদিও নয়নজোরের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনাই হইতে পারে না, তথাপি মানে সে বলল যে আমাদের যে বংশমর্যাদা আর আপনাদের বংশমর্যাদা তার থেকে অনেক উচ্চে, আমরা অত্যন্ত তুচ্ছ। লেখক এতদিনে নিজেকে তুচ্ছ বলছে এবং বলছে যে আপনাদের বংশমর্যাদার সঙ্গে আমাদের বংশমর্যাদা মানে কোনো তুলনাই হয় না। তবুও তথাপি বলতে এরপরে যে কি প্রস্তাব দিয়েছে সেটা,
প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দ বেগে বলিয়া উঠিলেন, আমি গরিব, আমার যে এমন সৌভাগ্য হবে তাহা আমি জানতুম না ভাই। আমার কুসুম অনেক পুণ্য করেছে, তাই তুমি আজ ধরা দিলে। তাহলে এটা তো বোঝা যাচ্ছে যে সে বিবাহের প্রস্তাব দিয়েছে এবং সে বলেছে কুসুমকে আমি বিবাহ করব, এবং তার শুনে বৃদ্ধ তাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে এবং বলল যে আমার কুসুমে অনেক সৌভাগ্য যে তুমি এসে এতদিনে ধরা দিয়েছ। আসলে বৃদ্ধ তাকে মনে মনে এতদিন খুবই ভালোবাসতো, লেখক তাকে খুবই মনে মনে বিরক্ত হতো, তার এই মিথ্যা কথাগুলো শুনতে তার মনে হতো যে খুব খারাপ লাগতো, কিন্তু বৃদ্ধ কিন্তু তাকে মনে মনে খুবই ভালোবাসতো এবং সে তাকে জড়িয়ে ধরে বলল যে আমার নাতনি খুবই পুণ্য করেছে। বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল। তাহলে এখানে দেখো এই জল হচ্ছে এটা আনন্দের কান্না আর কি, এটা কিন্তু দুঃখের কান্না নয়। সে কি করেছিল, সে এতদিন তার বংশমর্যাদা সম্পর্কে মিথ্যে কথাগুলো কিছু বানিয়ে মিথ্যে কথা ঠিক বলা যায় না, অনেক বাড়িয়ে বাড়িয়ে কথা বলতো। বংশমর্যাদা তো অবশ্যই ছিল, কিন্তু সেই লোকের কাছে তার মনের দুঃখটা চেপে যেত। কিন্তু গল্প কথককে সে কিন্তু খুবই মনে মনে ভালোবাসতো এবং তার নাতনির উপযুক্ত বলে সে মনে করেছিল। কিন্তু এতদিন সে শুধুমাত্র তার বিবাহের প্রস্তাব দেয়নি, কারণ তার বংশতে কেউ কখনো বিবাহের প্রস্তাব নিয়ে মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে ছেলের কাছে যায় না। কিন্তু তখনকার দিনে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিবাহের প্রস্তাব আসতো বেশিরভাগই, তো কিন্তু যেহেতু তাদের বংশে ছিল না সেই জন্য তিনি কখনো যাননি। কিন্তু এরপরে তিনি তার দুঃখের তিনি কি করেছেন না, দুঃখের ভার তিনি তার কাছে লাঘব করতে চেয়েছেন। বৃদ্ধ আজ এই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বিস্মৃত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব। আগেও তিনি বলেছেন যে আমি গরিব। তাহলে এক্ষেত্রে দেখো এতদিন কিন্তু গল্পকথক এই ঠাকুরদা একবারও নিজেকে গরিব বলেনি। সে নিজেকে দেখিয়েছে যে সে তার আগের মতনই বংশমর্যাদা, তার মতো আভিজাত্য এখনো বজায় রয়েছে, দেখানোর চেষ্টা করেছে, কিন্তু সকলেই সেটা বুঝতে পেরেছে। যাই হোক, কিন্তু একবারও গরিব বলেনি। কিন্তু এইবার প্রথম সে তার কাছে ধরা দিল, গল্পকথকের কাছে তার সত্য ঘটনা বলল যে সে গরিব, এবং পূর্বপুরুষের প্রতি যে এতদিন সেটা কর্তব্য বলে মনে করে এত কথা বাড়িয়ে বাড়িয়ে বলতো, সে কর্তব্য তিনি ভুলে গেলেন। কেন না, তিনি কিন্তু এতদিন কি করেছেন, তিনি নানা রকম ছলনা করে গেছেন, ছল করে গেছেন। কখনো বলেছেন এই তামাক এত টাকা ভরি তামাক খাই, অমুক করি, এরকম নানা রকম বানিয়ে বানিয়ে বলেছে। কিন্তু নাতনি তার কাছে স্নেহের ধন, এবং এই পাত্রটাকে তিনি তার নাতনির উপযুক্ত বলেই এতদিন মনে করে এসেছেন, এবং সেই জন্য তিনি সত্যি কথাটা এতদিনে প্রকাশ করেছেন। তিনি কোনো লজ্জা পাননি, তিনি এবার সত্যি কথা বলেছেন যে আমরা খুবই গরিব। স্বীকার করলেন যে আমাকে লাভ করিয়া নয়নজোর বংশের গৌরবহানি হয়নি, এবং নয়ন লেখককে পাত্র হিসেবে পেয়ে কোনো মাত্র গৌরবহানি তো হয়নি, বরং তার নাতনি অনেক সৌভাগ্য যে তাকে পাত্র হিসেবে পেয়েছে এবং তাকে সে ধরা দিয়েছে। আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম, তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিলেন। তো যখন এতদিন পর্যন্ত লেখক তাকে মনে মনে অপদস্থ করার জন্য নানা রকম বুদ্ধি খাটাচ্ছিল যে কিভাবে তাকে ছোট করা যায়, তখন কিন্তু ঠাকুরদা কিন্তু তাকে ছোট করার কোনো চেষ্টাও করেনি, তাকে অপমানও করেননি, বরং তাকে পাত্র হিসেবে মনে মনে চেয়ে এসেছে, মনে মনে তাকে তার জন্য অপেক্ষা করেছে যে, এবং তাকে তার ভাবি নাচ জামাই হিসেবে তাকে উপযুক্ত মর্যাদা দিয়েছে, এবং সে অপেক্ষা করে রয়েছে যে কতদিনে সে এসে গল্পকথক এসে তাকে ধরা দেবে।
তো এখানে শেষ হলো আমার গল্প। এই ঠাকুরদা গল্পটি মানে সে ছেলেটির যে পদমর্যাদা সে স্বীকার করে নিয়েছে। যাই হোক, এখানে গল্প শেষ হলো। এরপরে দেখো মানে তোমাদের ঠাকুরদা গল্পের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তোমরা সকলে খুব ভালো থেকো। গল্পটা কিন্তু তোমরা খুব মন দিয়ে বারবার পড়বে এবং যতবার গল্পটা রিডিং দেবে তত কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্নের উত্তর লিখতে দিলে তোমরা সেটা যথাযথ লিখতে পারবে। আইসিএসসি আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করো, ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।